একসাথে শুনলাম মনে হলো। দেখছেন তো একবারে দাদা ভাই, আগে সবাই দেখতো না, এখন কেন দেখছি জানেন? সরকার থেকে দিচ্ছে এখন বিনা পয়সায় চাল, সরকার থেকে দিচ্ছে এখন বিনা পয়সায় চাল, তাই কারো মনে কোনো টেনশন নেই, ঘরে বসে দেখছে সিরিয়াল। তো আমি আজকে সন্ধ্যাটা শুরু করব আমার একটা প্রিয় গান দিয়ে। এই সিনেমাটা যখন রিলিজ হয়েছিল আমি অনেকটাই ছোট, এই গানটা সঙ্গীত বাংলায় যখন দিত আমরা প্রত্যেকে গানটার সাথে নেচেছি, গানটা গেয়েছি, খুব আনন্দ করেছি। তো ফোনটা সাইলেন্ট করে নিয়ে সাইলেন্ট হয়ে গেছে। তো না না না, ওই গানটা আমি জানি না, আমি ওইটুকুই লাইনই শুনেছি, ছি নমিছি, তারপর আমি আর জানি না কি বলে সোনাকে দিনকে মোনাকে দিনকে, আমি আর জানি না, সত্যি জানি না, গানটা গাইতে পারবো না, জানলে গাইতাম। তো যেই গানটার কথা আমি বলছি, আমাদের অনেকেরই স্মৃতি জড়িয়ে আছে ওই গানটার সাথে। পরলে তাঁতের শাড়ি, বাংলার নারীকে লাগে ভালো, পরলে তাঁতের শাড়ি, দাও না বলে ও দাদা ভাই, কোথায় তোমার বাড়ি? আমার বাড়ি কলকাতা। কলকাতা কোথায়? কলকাতা গড়িয়া নাকতলা। বাহ, সত্যি বিয়ের সময় ছেলে মেয়েরা বদল করে মালা, গড়িয়া নাকতলা, অসাধারণ। তো সেই সময় আরেকটা প্রশ্ন নিশ্চয়ই দিদি ভাইদের কাছ থেকে বলে দিলে কিন্তু তালি দিয়ে সাহস দেবেন না সবাই। দিদি ভাইরা জানতে চাইছে, অভিনয় জগতে আপনি দারুণ খেলোয়াড়, মারছেন 4-6, অভিনয় জগতে আপনি দারুণ খেলোয়াড়, মারছেন 4-6, সবারই এখন দাও না বলে তোমার পিতা মাতার পরিচয়। দেখুন, কবিতা আপনি দারুণ বলেন, আপনি ইউ আর আ বেস্ট শায়েরি, এবং 4-6 মারতে পারি কিনা আমি জানি না, তবে চেষ্টা করি নিজের কাজটা ভালোভাবে করার। আপনারা যে কাজটা দেখছেন সেই কাজটা ভালোভাবে করা আমার ধর্ম, ওটা আমার কর্তব্য, ওটা আমি চেষ্টা করি করার। আমার বাবার নাম সোমনাথ দত্ত, মায়ের নাম অর্পিতা দত্ত, এবং একজন বাঘ আর একজন বাঘিনী, এই একটা টাইগারের জন্ম তারা দিয়েছে। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী, তো ছোটবেলা থেকে আমার অভিনয়তেই যাওয়ার ইচ্ছে ছিল। তো আমি এখনো স্বপ্ন দেখি আমি হিরো হব, ছোটবেলা থেকে ওটাই স্বপ্ন দেখতাম। ব্যবসা বাবা সামলায়, আমি ব্যবসার কোনো কিছুই দেখি না। বাহ, ব্যবসার প্রতি জানি কোনোদিন হাউস ওয়াইফ, মা আমায় সামলায়, আমার বোনকে সামলায় আর বাবাকে সামলায়। ও বাবা, ও আচ্ছা, আমার সবাই আমার রিয়েল নেম হচ্ছে দিব্যজ্যোতি দত্ত। সত্যি, মাথার উপরে আকাশ পদের পায়ের নিচে মত্ত, মাথার উপরে আকাশ পদের পায়ের নিচে মত্ত, অভিনয় করে মানুষের অন্তরে পৌঁছে গেছে দাদা ভাই, নাম দিব্যজ্যোতি দত্ত। থ্যাংক ইউ। হ্যাঁ মহাদেব। আচ্ছা দাদা ভাই, একটা কথা শুনলাম শ্রোতা বন্ধুরা বলছে, পুকুর ভর্তি মাছ থাকলেও পড়ে না যদি ভালো না থাকে জালের ঘাই। পুকুর ভর্তি মাছ থাকলেও পড়ে না যদি ভালো না থাকে জালের ঘাই। বলছি আপনি নাকি অরিজিনাল যিশু সেনগুপ্তের ভাই? এটা অনেকে বলেছে আমাকে, উনি খুবই ভালো মানুষ, ওনার সাথে পরিচয় হয়েছে, অনেকবার দেখা সাক্ষাৎ হয়েছে, বাট অনেকে বলে যে আমাকে নাকি ওনার মতো দেখতে, আমার সৌভাগ্য এটা। থ্যাংক ইউ। আর আরেকটা প্রশ্ন, 100 বার এটা জানলে আপনি হয়তো চলে যাবেন, আমাকে যেতে দেবেন। আপনার মনে যা যা প্রশ্ন আছে, যা যা প্রশ্ন আপনি আমায় করতে চান, এবং দর্শকরা যা যা প্রশ্ন করতে চান এবং আমি তার উত্তর দেওয়ার জন্য উৎসুক, আমি নিশ্চয়ই সেগুলোর উত্তর দিয়ে যাবো। একবারে একটু তালি দিয়ে সাউন্ড জবান সবাই মিলে। সবাই বলছে নদীর বুকে আছড়ে পড়ে ওই নদীর ঢেউ, নদীর বুকে আছড়ে পড়ে ওই নদীর ঢেউ, সিরিয়ালে ছেলেদের কেন হয় 2-3টা করে বউ? এক্স্যাক্টলি, এটা আমারও প্রশ্ন, এটা আমারও প্রশ্ন যে কেন 2-3টা বিয়ে হবে, আমরা এরকম কেন দেখাবো। বাট আমি একটা জিনিস তার আগে ক্ল্যারিফাই করে দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের সিরিয়ালে যদি মেয়েদের মধ্যে কেউ চরিত্রবান হয়ে থাকে, অ্যাকচুয়াল চরিত্রবান, যে খুব ভালো চরিত্র ভালো যান, সে হচ্ছে মিশকা। কেন বলছি মিশকা ভিলেন? মিশকা ভিলেন, ও খারাপ কিন্তু চরিত্র খারাপ নয়। কেন খারাপ নয়? তার কারণ ডে 1 থেকে যখন স্কুলে পড়তো সূর্যকেই ভালোবাসতো, কলেজে পড়তো সূর্যকেই ভালোবাসতো, এবং এখনো সূর্যের জন্য মরতেও পারে মারতেও পারে।
অন্য কোনো ছেলেদের দিকে তাকায়নি। তাই আমার মনে হয় মিশকা মেয়েদের মধ্যে সব থেকে বেশি চরিত্রবান। এবং এবার আমি আমার কথা যদি বলি, আপনারা যদি অনুরাগের ছোঁয়া ফলো করে দেখেন, আমার যে প্রথম ভালোবাসা ছিল তাকে মিশকা মেরে দেয় এবং তারপর দীপার সাথে 10 বছর পর ভালোবাসা হয়। এটা গল্পে ছিল আর কি। দীপার সাথে 10 বছর পর ভালোবাসা হওয়ার পর আমি দীপাকেই বিয়ে করি, কারণ একে অপরকে পছন্দ হয়েছিল। দীপা থাকা সত্ত্বে আমি অন্য কোনো মেয়ের সাথে কোনো ইন্টু পিন্টু অথবা সো কল্ড লিভিং রিলেশনশিপ সিচুয়েশনশিপ এরকম কিচ্ছু করিনি। ইরার সাথে একদিন একটা বিয়ে দেখানো হয়েছিল। তার কারণটা অন্য ছিল। তার কারণ হচ্ছে ওকে যে গ্রামে আমরা আটকে গেছিলাম বলা হয়েছিল এই মেয়েটাকে বিয়ে করো নাহলে কেটে ফেলে দেবো। স্বাভাবিকভাবে আমি এখন যদি 100টা লোক আমাকে ঘিরে দেয়, তা আমি মানে আমি সূর্যর কথা বলছি, তো হয়ে গেছে। আর গল্পে তো এরকম মানে এটা তো গল্প, এটা আমার হাতে নেই, যে লিখছে এখন তাকে বলতে হবে। আর তাও তো ওখানে একটা দুটো তিনটে, আমার তো রিয়েল লাইফে কেউই নেই। এতক্ষণ যা বললেন এটা কি গল্পের ব্যাপার? এটা গল্পেরই গল্প, পুরোটাই গল্প। কিন্তু দাদা ভাইরা জানতে চাচ্ছে, এক বৌদিমণি বিশেষ করে বারবার আমাকে খোঁচা দিচ্ছে, জিজ্ঞাসা করি। তাহলে একবার বৌদিমণি জিজ্ঞাসা করছে একটা ইন্টারেস্টিং ব্যাপার। উনি বলছে গ্রামের ছেলেরা প্রেমে ব্যথা পেলে কাঁদে হাউ হাউ, তোমার বাস্তব জীবনে সাথী হিসেবে এসেছে কি কেউ? ক্লাস 8-এর ঘটনা। এই লোকটা মনে করিয়ে দিলেন আমাকে, আপনি আমাকে মনে করিয়ে দিলেন দাদা। যাই হোক, ক্লাস 8-এর ঘটনা। আমি একটা মেয়েকে খুব পছন্দ করতাম। আমি মেয়েটাকে কোনোদিন বলতে পারিনি। নাম সোমা। তারপর ক্লাস 10-এ একজনকে পছন্দ করেছিলাম। তাকে আমি ক্লাস 10-এ বলেছিলাম অনেক সাহস করে, প্রায় 1 মাস ধরে সাহস করে বলেছিলাম যে যা বলে ছেলেরা প্রপোজ করার সময়, আমি বলেছিলাম। তো সে আমাকে উত্তরে বলেছিল যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর। তারপর আমার অন্য একটা বন্ধুর সাথে তার বিয়ে ঠিক হয়ে গেছে, আমাকে এখনো সে উত্তর দেয়নি। যাই হোক, তারপর আর আমার গাড়ি এগোয়নি। তারপর আমিও ব্যস্ত, সেও ব্যস্ত। তার সাথে মাঝে মাঝে হয়তো দেখা হয়, দেখা হলে আমরা সেই বিষয়টা নিয়ে মজা করি যে আমরা বন্ধু আছি, ঠিক আছি। ওই সম্পর্কটা তৈরি হয়নি, হয়তো ভালোই হয়েছে। ভগবান যা করে ভালোর জন্যই করে। সুধার ব্যাপারটা, সুধাটা কি ব্যাপার? সুধা কি? আমি চিনি সুধা। ও আচ্ছা, দেখেছো, অন্য কারোর সম্পত্তি নিয়ে তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো? এটা যাকে জিজ্ঞেস করা তা আমাকে জিজ্ঞেস করা, এটা আমাকে কেন জিজ্ঞেস? আচ্ছা, এই সুধা আমি তো বুঝতে পারছি না। আমি না মানে আমাকে দিবার ব্যাপারে জিজ্ঞেস করা হবে, সেটা নর্মাল না, এটা সোনামণি দি। এবার আমি ওটা মাথায় আসে ব্যাপার, ঠিক আছে, কিছু মনে করবেন না। সুধার ব্যাপারে, সুধার যে তিনি আছেন, তিনি আপনাকে বেটার ইনফরমেশন দিতে পারবে আমার মনে হয়। না ওসব না। তো দাদা ভাই, সংসারের মঙ্গলের জন্য মায়েরা করেন দেবতার কাছে ব্রত। এক বৌদিমণি জানতে চাইলেন আপনার বয়সটা এখন কত? আমার বয়স 25। আচ্ছা, সব বৌদিমণি জানতে চাইছেন, দাদাদের কোনো প্রশ্ন নেই? আসলে কি জানেন, ভগবান তোমায় দিয়েছে অসাধারণ রূপ, বৌদিরা তোমার প্রেমে করতে চায়, দাদারা আছে চুপ। এটা কোনো দাদাদের অ্যালাউ করা উচিত না, ঠিক আছে? আমি কখনো এটা চাইবো না আমার বউ অন্য কোনো ছেলের দিকে তাকিয়ে যাবে। এটা আমি আমার পার্সোনাল লাইফের মানে এরকম আমি চাইবো না। মানে আমি যাচ্ছি, তাকাবে, বলে দিয়েছে তাকাবে, তাই তাকানোতে আর আটকানো যায় না। এই যে আমি একটু আগে একটা কথা বললাম, ভগবান যা করে মঙ্গলের জন্য করে, আমি এই কথাটা কেন বললাম তার কারণ আছে। আপনাদের একটা ছোট্ট একটা গল্প, জাস্ট কয়েক লাইনের একটা গল্প। এক রাজা ছিলেন এবং তার মন্ত্রী ছিলেন। দুজন গেল জঙ্গলে শিকার করতে।
তারপর দুজন বাঘ দেখতে পেল, বাঘটাকে মারতে যাবে, বাঘটা রাজার ওপর ঝাঁপ দিয়ে রাজার দুটো আঙুল খেয়ে পালিয়ে গেছে। মন্ত্রীর কিছু হয়নি, রাজার দুটো আঙুল নেই, আঙুল খেয়ে নিয়েছে। মন্ত্রী আর রাজা রাজ্যে ফিরে এসছে। মন্ত্রী বলছে, যাক আপনি বেঁচে গেছে, আঙুল দুটো গেছে, কি করবেন আর, কিছু আঙুলটা ফিরে পাবেন না, ভগবান যা করে ভালোর জন্য করে। এই রাজা বলছে, কি বললে তুমি, আমার আঙুল খেয়ে নিয়েছে বাঘ, ভগবান যা করে ভালোর জন্য করে, এক্ষুনি জেলে ঢুকো। মন্ত্রীকে জেলে ঢুকিয়ে দিয়েছে, ভালো কথা। রাজা আবার শিকারে গেছে, এবার মন্ত্রী নেই, মন্ত্রী তো জেলে, রাজা একা একা শিকারে গেছে। রাজাকে তুলে নিয়ে গেছে সাঁওতালের, মানে ওখানে আর কি, মানে যারা আর কি, ও একটা এমন দ্বীপে গেছে, এমন দ্বীপে শিকার করতে গেছে যেই দ্বীপে মানুষজন হয়তো কথা বলতে জানে না, মানে অন্য একটা দ্বীপে। এবার তারা কি করেছে, রাজাকে তুলে নিয়ে গেছে, রাজাকে বলি দেবে। এবার বলি দিতে গিয়ে দেখছে রাজার দুটো আঙুল নেই। তখন ওরা বুঝতে পারছে যে এ বাবা, এ তো সম্পূর্ণ নয়, এ তো খুঁত আছে শরীরে, তাহলে এর বলি দেওয়া যাবে না, ছাড়ো ছাড়ো একে ছাড়ো। রাজাকে ছেড়ে দিল। রাজা দৌড়ে দৌড়ে জেলে বসে আছে, মন্ত্রী তার কাছে এসে বললো যে তুমি ঠিক বলেছিলে, যা হয় ভালোর জন্য হয়, বাঘটা আমার আঙুল খেয়ে নিয়েছিল বলে আজকে আমার বলি হলো না, নাহলে বলি হয়ে যেত। কিন্তু তুমি বলো, তুমি যে জেলে বসেছিলে তোমার কি মঙ্গল হয়েছে? বলছে, রাজা মশাই এটা খুব সিম্পল ব্যাপার, আমার মঙ্গল হয়নি, আমার আরো বেশি মঙ্গল হয়েছে। বলছে, কি করে? বলছে, যারা তোমায় তুলে নিয়ে গেছে, মানে যারা আপনাকে তুলে নিয়ে গেছে, আমি যদি জেলের বাইরে থাকতাম আপনার সাথে যেতাম, আমার তো কোনো শরীরে আঙুল কাটার নেই, বলিটা আমার হতো। আজ ভগবান যা করে ভালোর জন্য করে। অসংখ্য ধন্যবাদ।